লেখক সুপ্রিয় ভট্টাচার্যর উপযুক্ত। অফিস থেকে ফিরতে আজ একটু রাত হয়ে গেছে। ট্রেন থেকে নেমে বাসায় ফিরতে ফিরতে মনে মনে ঠিক করে নিলাম আজ আর রান্নার ঝামেলায় যাব না, তার থেকে বরং ফুটের দোকান থেকে রুটি কলা আর ডিমের অমলেট কিনে নিয়ে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ব। যথারীতি বাসায় ফিরে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সেগুলো খেয়ে শুয়ে পড়েছি। সারাদিনের মেন্টাল টেনশন আর বনগা লোকালে চিড়ে চ্যাপ্টা হয়ে ফিরে ক্লান্তিতে গভীর ঘুমের মধ্যে ডুবেছিলাম। ফোনটা একটানা বেজে চলাতে ঘুমের মধ্যেও তার অস্তিত্বটা বুঝতে পারছি। কোনো রকমে ঘুম ঘুম চোখে সেটা হাতে নিয়ে দেখলাম বাড়ি থেকে বাবা ফোন করছেন। এত রাতে বাবা কেন ফোন করছে ভেবে সেটা ধরে বললাম, বলো সব ঠিক আছে তো? বাবা বললেন, ঠিক থাকবে কি করে, তুই তো ঠিক থাকতে দিচ্ছিস না। বললাম, কেন, আমি আবার কি করলাম? দুদিন আগেই তো তোমাদের সবার সাথে কথা হলো, তখন তো সব ঠিক ছিল। বাবা বললেন, তখনও ঠিক ছিল না, এখনো নেই। বললাম, মানে? বাবা বললেন, তোর মা তোর উপর রাগ করে গতকাল থেকে না খেয়ে আজ মাথা ঘুরে পড়েছে, শরীর ভীষণ দুর্বল, তার উপর প্রেশারটাও ফল করেছে। এখন এই রাতে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমার ঘুম ঘুম ভাবটা পুরো উড়ে গেল, শোয়া অবস্থা থেকে উঠে বসলাম। বাবা বলে চলেছেন, তুই যদি তার কথা না শুনিস তাহলে সে না খেয়েই মরবে বলেছে। এখন তুই চিন্তা করে দেখ কি করবি। পাশের বাড়ির সীমা গেছে অটো চালককে না কাকে ডাকতে, তাকে ঘুম ভাঙিয়ে ডেকে নিয়ে এলেই তোর মাকে নিয়ে হসপিটালে বেরিয়ে যাব। আমার ভিতর একটা ছটফটানি শুরু হয়ে গেল। বাবাকে বললাম, সেই সুন্দরবনের ধারে কালীতলায় আমি এখন যাব কি করে? রাত প্রায় 12টা বাজে, এখন কোনো বাস ট্রেন কিছুই পাবো না। তুমি দেরি করো না, মাকে নিয়ে বেরিয়ে পড়ো। আমি বারাসাত থেকে ভোরের প্রথম ট্রেনটা ধরে যাচ্ছি। আমি শান্তনু, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান দিদি। সে উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা থাকলেও গ্রামের মেয়ে কোথায় থাকবে কোথায় পড়বে তার কোনো যোগাযোগ না থাকার জন্যই বাবা 2 বছর পর বিরাটিতে থাকা ব্যাংকে কাজ করা ছেলের সাথে বিয়ে দিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। যদিও জামাইবাবু দিদিকে কলেজে ভর্তি করতে চেয়েছিলেন, কিন্তু দিদি সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ার জন্য সেটা আর সম্ভব হয়নি। পরবর্তীকালে আমি গ্রামের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর দিদির বাড়িতে থেকেই অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে এমকম করে আজ 2 বছর হলো একটা সরকারি অফিসে অ্যাকাউন্টেন্টের চাকরি করছি। আজ 1 বছর হলো মধ্যম গ্রামে সোদপুর রোডের উপর একটা 2 BHK 800 স্কোয়ার ফুটের ফ্ল্যাট ইএমআইতে নিয়েছি। একা থাকি বলে মা মনে করেন আমার খুব অসুবিধা হয়। একজন কাজের দিদি আছেন, তাকে বলা আছে সকাল 7টার মধ্যে এসে ঘরদোর পরিষ্কার করে 2টো রান্না করে দিয়ে চলে যাবেন। গরমকাল, বর্ষাকালে অসুবিধে হয় না, ঠিকঠাক আসে, কিন্তু এই শীতকালে অর্ধেক দিন তার কামাই থাকে, ফলে খাওয়া দাওয়ার যেমন অসুবিধা হয় তেমনি ঘরদোরও পরিষ্কার হয় না। ওদিকে মা ভাবেন ছেলে একা একা থাকে, কখন কি করে বসে, তার উপর খাওয়া দাওয়া ঠিক মতো করে না। তাই তিনি ঠিক করেছেন তার পছন্দের উচ্চ মাধ্যমিক পাশ করা মেয়ে সীমার সাথে আমার বিয়ে দেবেন। মার ধারণা সীমার সাথে বিয়ে হলে আমি ভালো থাকবো। যদিও আমার নিজের কোনো পছন্দ নেই, তবু সীমাকে আমি পছন্দ করি না, কারণ আমার ইচ্ছা আমার বউ শহরের হবে আর অবশ্যই গ্রাজুয়েট হতে হবে। সীমা যেহেতু গ্রামে থাকে, তার উপর গ্রাজুয়েট না, তাই তাকে আমার পছন্দ না। তাছাড়া তাকে আমি কখনো আমার বউ হিসেবে ভাবিনি। ঠিক এই কারণেই মার সঙ্গে আমার মতের অমিল হতে হতে এখন এক প্রকার কথা বলা প্রায় বন্ধ। বারাসাত থেকে ফার্স্ট ট্রেন ধরে হাসনাবাদে যখন এলাম তখন 5টা 25। সূর্যদেব তখনও পূব আকাশে প্রকট হননি। বাবাকে ফোন করে জিজ্ঞাসা করলাম, মা কোথায় আর কেমন আছেন? বাবা বললেন, কাল রাতেই হসপিটালে নিয়ে গিয়েছিলাম, এমার্জেন্সি ডাক্তার ওষুধপত্র দিয়ে বলে দিয়েছেন ভর্তি করবার প্রয়োজন নেই, খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে বলে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। এখন তোর মা শুয়ে আছে। খানিকটা নিশ্চিন্ত হলাম। দুলদুলি এসে নদী পার হওয়ার জন্য বসে আছি। এখানে খেয়া বা ভেসেল সার্ভিস চালু না হলেও সূর্যদেব তার দায়িত্ব পালন করে চলেছেন। পূব আকাশটা গোলাপি আভা ছড়িয়ে নদীর উপর আস্তে আস্তে প্রকট হচ্ছেন। সেদিকে দেখতে দেখতে ভাবতে লাগলাম, বাড়িতে গিয়ে কি পরিস্থিতির মধ্যে পড়ব তার ঠিক নেই। তার থেকে বরং বসে না থেকে অফিসে একটা 4 দিনের ছুটির ইমেল করে রাখি।
কালীতলায় নিজের বাড়িতে যখন এসে পৌঁছালাম তখন 8:20। বাড়ির ভেতর অনেক লোকজন দেখে ভয়ে পেয়ে ছুটে গেলাম মায়ের ঘরে। দেখলাম মা চোখ বন্ধ করে শুয়ে আছেন। ব্যাগটা কাঁধের থেকে ফেলে মা মা বলে ডেকে উঠলাম। মা চোখ মেলে তাকালেন ঠিকই, কিন্তু দৃষ্টিটা কেমন যেন ঘোলা ঘোলা। মাকে দেখে বোঝা যাচ্ছে মা অসুস্থ, আর সেটা আমার জন্যই হয়েছে। আমি আমার জেদের জায়গা থেকে সরে এসে মায়ের পাশে এসে বললাম, তুমি আমাকে ক্ষমা করো মা, আমি আর না বলবো না। তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। পেছন থেকে দিদি বলল, তুই তোর ঘরে যা, জামা প্যান্ট ছেড়ে কাপড় পরে কলা তলায় চলে আয়, তোকে হলুদ মাখানো হবে। আমি দিদির দিকে ফিরে বললাম, মানে কি, তুই কখন এলি? দিদি বলল, এই তো এখনই এলাম, তোর জামাইবাবু গাড়ি নিয়ে চলে এসেছে। অবশ্য আরো আগে আমরা আসতে পারতাম, কিন্তু ভেসেলে গাড়িটা পার করতে একটু দেরি হয়ে গেল। আমি মার দিকে ফিরে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, এসবের মানে কি? তার আগেই মা আমার হাতের উপর হাত বুলিয়ে দিতে দিতে আস্তে করে ভেঙে ভেঙে বললেন, যা বাবা, রেডি হয়ে নে, তোর গায়ে হলুদ হয়ে গেলেই আমি খাবো। আমি অসহায়ের মতো মায়ের মুখের দিকে কিছু সময় তাকিয়ে থাকলাম। তারপর সেখান থেকে উঠে ব্যাগ তুলে নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালাম। আমার বিয়েটা হয়ে গেছে, সবাই খুশি, আমি বাদে। গায়ে হলুদ হয়ে যাওয়ার পর মা খেয়েছিলেন ঠিকই, তবে 3 দিন পর এখনো বেশ খানিকটা দুর্বল। ফুলশয্যার রাতে সবাই খেয়ে দিয়ে চলে যাওয়ার পর ঘরের দরজা বন্ধ করে সীমার দিকে না তাকিয়ে তাকে শুয়ে পড়তে বলে আমি আমার মতো বিছানার এক কোণায় শুয়ে কিছু সময় চুপচাপ থাকার পর ঘুমিয়ে পড়েছিলাম। এখনো পর্যন্ত সীমার সাথে হ্যাঁ বা না ছাড়া অন্য কোনো কথা হয়নি। আজ রবিবার দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম মধ্যম গ্রামের ফ্ল্যাটে যাব বলে। মার আসার ইচ্ছা ছিল, কিন্তু শরীর ভালো না বলে আসতে পারলেন না। অবশ্য বলে দিয়েছেন শরীর ঠিক হলেই বাবাকে নিয়ে চলে আসবেন। হাসনাবাদ থেকে 4:53 ট্রেনটা ধরে ফ্ল্যাটে যখন পৌঁছালাম তখন প্রায় 7টা বাজে। তালা খুলে ঘরে ঢুকে আলো জ্বালতেই লক্ষ্য করলাম সীমার চোখ মুখ কুঁচকে গেল। ঘরের নোংরা আর অগোছালো জিনিসপত্র দেখে শূন্যে কথা ভাসিয়ে দেওয়ার মতো করে বললাম, কাজের দিদি 2 সপ্তাহ আসে না। আমি সকালে বেরিয়ে রাতে ফিরি, তাই ঘরদোরের এই অবস্থা। রান্নাঘরের দিকে চোখ পড়তেই প্রসঙ্গ ঘুরিয়ে বললাম, ঘরে কিন্তু কিছু নেই। কি কি আনতে হবে যদি বলে দেন, তাহলে সেগুলো বাজার থেকে নিয়ে আসতে পারি। সীমা বলল, দেখুন, ওভাবে হয় না, আমাকে দেখতে দিন। আপনি বরং রাতে যা খাবেন সেটা নিয়ে আসুন, আর পারলে ঘরে যদি কিছু না থাকে তাহলে চাল ডাল তেলের সঙ্গে রান্নার সব রকম মশলা সঙ্গে আদা রসুন পেঁয়াজও আনতে পারেন। এদিক ওদিক তাকিয়ে বাজারের প্যাকেটটা কোথাও দেখতে না পেয়ে বেরিয়ে যাচ্ছিলাম, কি মনে হতে ঘুরে দাঁড়িয়ে বললাম, আপনার ফোন নাম্বারটা দিন। সীমা নাম্বারটা বলতে সেটা টাইপ করে ডায়াল করলাম। ফোনটা ব্যাগের মধ্যে বাজছে দেখে বললাম, যদি আরো কিছু মনে পড়ে ফোন করে বলে দেবেন, বলে আমি বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে বাবাকে আমাদের পৌঁছানোর খবর দিয়ে জিজ্ঞাসা করলাম, মার শরীর এখন কেমন? বাবা বললেন, ওই একই রকম, বলে কিছু সময় চুপ করে থেকে বললেন, তুই কিন্তু সীমার উপর রাগ করে থাকিস না, ও খুব ভালো মেয়ে। এই বিয়ের ব্যাপারে ও সত্যি কিছু জানতো না, আমরাই বরং জোর করে তোর সঙ্গে ওর বিয়ে দিয়েছি তোর ভালোর। বাবার কথার মাঝখানে বললাম, থাক বাবা, আমি এখন রাস্তায়, বাজারে বেরিয়েছি, বলে ফোনটা রেখে দিলাম। রেস্টুরেন্টে 2টো ডিম তড়কা আর রুটির অর্ডার দিয়ে বাজারে ঢুকে আলু পেঁয়াজ ডিম সহ মুদিখানার জিনিসগুলো নিয়ে ফেরার পথে রেস্টুরেন্টের খাবার নিয়ে ঘন্টা দেড়েক পর ফ্ল্যাটের কলিং বেল টিপলাম। সীমা দরজা খুলতেই ঘরে পা রেখে দেখলাম রুমের চেহারাই সে বদলে দিয়েছে। ফ্লোর, ডাইনিং টেবিল, সোফা, বিছানা সব পরিপাটি। এখন সে কোমরে কাপড় জড়িয়ে আমার হাত থেকে বাজারের প্যাকেট নিয়ে রান্নাঘরে ঢুকে গেল। আমি রুটি আর তড়কা ডাইনিং টেবিলের উপর রেখে বললাম, আজ এই পর্যন্ত থাক, সারাদিন ধকল তো কম গেল না। 9:30 বেজে গেছে, খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। সীমা ওভেন পরিষ্কার করতে করতে বলল, আমার প্রায় হয়ে গেছে, আপনি ফ্রেশ হয়ে এসে টেবিলে বসুন, আমি খাবার গুছিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া করে শুতে শুতে 10:30 বেজে গেল। 4 দিন আগেও ছোটবেলা থেকে একা একা একটা বিছানায় শোয়া অভ্যেস ছিল। যখনই কোনো আত্মীয় স্বজন বাড়িতে এসেছে তাদের কেউ না কেউ আমার সাথে বিছানা শেয়ার করেছে। তাদের কাছে শুনেছি আমার শোয়া নাকি খুব খারাপ। সারা রাত ধরে ঘুমের ঘোরে বিছানার এ মাথা ও মাথা করি, হাত পা ছুড়ি আর গায়ের উপর পা তুলে দিই।
সেটা যাতে না করে ফেলি তার জন্য বিগত 4 দিনের মতো আজও একপাশে কাঁধ হয়ে শুয়ে উল্টো দিকে একটা পাশ বালিশ রেখে দিলাম। রাত 2:30-এর দিকে ওয়াশরুমে যাওয়ার চাপ অনুভব করাতে ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখলাম সীমা আমার দিকে ফিরে ঘুমাচ্ছে, আর আমার ডান হাতটা তার শরীরের উপর। খুব সন্তর্পণে হাত সরিয়ে নিলাম, কিন্তু চোখ সরাতে পারলাম না তার দিক থেকে। সীমার গায়ের রংটা সুন্দরবন এলাকায় থাকতো, নোনা আবহাওয়া বলে তামাটে টাইপের ফর্সা। মানানসই চেহারার সঙ্গে মুখের গড়নটা আরো সুন্দর করেছে তার টানা টানা বড় বড় দুটো চোখের জন্য, ঠিক হরিণের মতো। যদিও চোখ দুটো বন্ধ, কিন্তু তবু ওই চোখের দিকে তাকালে যে কোনো পুরুষের বুকে ঝড় উঠতে পারে। অথচ আমার তাকে পছন্দ না করার কারণ তার চেহারা নয়, তার শিক্ষাগত যোগ্যতা আর গ্রামে থাকে বলে। আমি কিছুতেই মেনে নিতে পারছি না একজন উচ্চ শিক্ষিত হয়ে উচ্চ মাধ্যমিক পাশ করা একটা মেয়েকে বাবা মায়ের চাপে বিয়ে করতে বাধ্য হয়েছি বলে। সীমার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে যাতে তার ঘুমের ব্যাঘাত না হয়, তাই সন্তর্পণে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। ফিরে এসে দেখলাম সীমা সোজা হয়ে শুয়ে ঘুমোচ্ছে। সেদিকে এক পলক তাকিয়ে কম্পিউটার টেবিলের উপরে রাখা জলের বোতল নিয়ে কয়েক ঢোক জল খেয়ে কাত হয়ে শুয়ে পড়লাম। ঘুম ভাঙার পর ঘড়ির দিকে তাকিয়ে 8:30 বেজে গেছে দেখে মাথা গরম হয়ে গেল। তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের সামনে এসে একটু জোরে সীমাকে বললাম, আপনার কি কোনো আক্কেল নেই? একটু ডেকে দিতে পারেননি? 4 দিন ছুটির পর আজ অফিসে যাওয়ার দরকার ছিল, কিন্তু এখন গুছিয়ে বেরোতে বেরোতে 10টা বেজে যাবে। অফিস পৌঁছতে 11:30। এতটা লেটে অফিসে গেলে এমনিতেই লাল কালি পড়বে। এখন আর অফিসে গিয়ে কি করব? বলতে বলতে ওয়াশরুমের মধ্যে ঢুকলাম। চোখ বন্ধ করে শাওয়ার নিতে নিতে সীমার হকচকিয়ে যাওয়া মুখটার কথা ভেবে মনে হলো ওর উপর রাগ দেখানোটা ঠিক হয়নি। ও তো জানতো না আমি আজ অফিসে যাব। তাছাড়া আমি তো ওকে বলেও রাখিনি। হঠাৎ করে এইভাবে ওর উপর চেঁচামেচি করাতে ও একটু হকচকিয়ে গিয়ে আমার দিকে অসহায়ের মতো বড় বড় চোখ দুটো মেলে তাকিয়েছিল, যেটা ভেবে খারাপ লাগছে। তাছাড়া বিয়েটা যতই সে মায়ের চাপে করুক না কেন, এখন তো সে আমার বউ, তার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি। নিজেকে একটু কন্ট্রোল করতে হবে। ঠিক করলাম ওয়াশরুম থেকে বেরিয়ে সীমাকে সরি বলবো। পাজামা পাঞ্জাবি পরে সীমার সামনে এসে বললাম, আপনাকে ওভাবে বলাটা আমার ঠিক হয়নি, কিছু মনে করবেন না। আসলে 4 দিন ছুটির পর আজ অফিসে যাওয়ার খুব দরকার ছিল। যাই হোক, কাল যদি ঘুম না ভাঙে তাহলে 6টার মধ্যে ডেকে দেবেন বলে ডাইনিং টেবিলের চেয়ার টেনে তাতে বসে বললাম, এখন কি একটু চা দেওয়া যায়? সীমা দুপা এগিয়ে এসে চোখ দুটো নিচের দিকে রেখে বলতে লাগলো, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, লেখাপড়া কম জানি বলে, কিন্তু বিশ্বাস করুন, কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করার আমারও খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা হয়নি একমাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে। আপনার ক্ষেত্রে যেটা সম্ভব হয়েছে, আমার ক্ষেত্রে সেই সুযোগটাই ছিল না। আপনি উচ্চ মাধ্যমিক পাশ করে বিরাটিতে দিদির বাড়িতে থেকে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন, অথচ আমি ফার্স্ট ডিভিশনে উচ্চ মাধ্যমিক পাশ করার পর টাকি কলেজে ভর্তি হতে চেয়েছিলাম। শুধু কালীতলা থেকে টাকি এতটা রাস্তা, তারপর নদীপথ পেরিয়ে, যাতায়াতের অসুবিধার জন্য টাকি অথবা হাসনাবাদে নিরাপদ কোনো থাকার জায়গা জোগাড় করতে পারিনি বলে ভর্তি হতে পারিনি। আপনি ছেলে, আপনার পক্ষে যেটা সুবিধে, আমি মেয়ে বলে সেটাই অসুবিধে ছিল। আপনি চাইলে আমাকে কলেজে ভর্তি করে দিতে পারেন, আমি চেষ্টা করব আপনি যেমন চান তেমনি হতে বলে সে চোখ তুলে আমার দিকে তাকালো। দেখলাম বড় বড় গভীর চোখ দুটোতে জলে ভরা। সীমার কথাগুলো শোনার পর মনে হলো সত্যিই তো, সীমার দিকটা এভাবে তো কখনো ভাবিনি। আমার দিদিও তো পড়তে চেয়েছিল, কিন্তু এই একই অসুবিধার জন্য পড়তে পারিনি। আমার পক্ষে যেটা সহজ ছিল, ওর পক্ষে সেটা ছিল অত্যন্ত কঠিন। না জেনে বুঝে মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলেছি বলে নিজের ওপর রাগ হতে লাগলো। মনে মনে ঠিক করে নিলাম সীমার কাছে সহজ হতে হবে, আর তার ইচ্ছে থাকা সত্ত্বেও যেটা হয়নি, সে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে ভুলটা আমি করেছি সেটাও সংশোধন করতে হবে। মনের মধ্যে সীমাকে নিয়ে যে সংকোচ ছিল সেটাকে সরিয়ে আমি চেয়ার থেকে উঠে সীমার দিকে এগিয়ে এসে ওর চোখ দুটো মুছিয়ে দিতে দিতে বললাম, কিছু মনে করো না, সত্যি আমি এতটা ভেবে দেখিনি, সরি বলে বললাম, কেঁদো না। আমার বোঝা উচিত ছিল ওই পরিবেশে থেকে, বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষিত হওয়া কতটা মুশকিল বলে বললাম, আমি তোমাকে এখানকার কলেজে ভর্তি করে দেব, তুমি পড়াশোনাটা আবার শুরু করো, প্রয়োজন হলে 1-2জন মাস্টারও আমি ঠিক করে দেব,
বলে সীমার কাছে সহজ হওয়ার জন্য বুকের মধ্যে ধকধকানি নিয়ে সাহস করে বললাম, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? সীমা লজ্জায় চোখ দুটো নামিয়ে মুখে ঈষৎ হাসি রেখা ফুটিয়ে আমার বুকে মাথা রাখলো। আমি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সীমাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলাম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো অন্য গল্প নিয়ে।